থেকে সবাই মিলে রিক্সা করে হোটেলে চলে গেলাম। আমি হোটেল ম্যানেজারকে আগেই বলে রাখছি আমাদের আসতে অনেক রাত হবে, এজন্য উনি একজনকে বলে রাখছে আমাদের আসতেই যেন রুমের চাবিটা দিয়ে দেয়। চাবি নিয়ে রুমের দরজা খুলে ভিতরে গেলাম। রুমটা অনেকটাই বড় আছে, তবে ঝামেলা একটাই, এখানে 2টা বেড। আমি তো বলছিলাম যেন 2টা বেডই হয়, একটাতে আম্মু আর তুবা থাকবে আর অন্যটাতে আমি। কিন্তু কে জানতো মাইশা এসে যাবে আর একটা ঝামেলা তৈরি করে দিবে আমার জন্য। আমি নিচে বিছানা করতে করতে বললাম, আম্মু তুমি আর তুবা একটাতে থাকো আর মাইশা তুমি পাশের বেডে শুয়ে পড়ো। আমি নিচে ঘুমিয়ে গেলাম। এমনি অনেক রাত হয়ে গেছে, এত কথা বলতে পারবো না, প্রচুর ঘুম পেয়েছে, গুড নাইট এটা বলেই নিচে শুয়ে পড়লাম। সবাই সবার মতো শুয়ে পড়লো। তবে সকালে যখন আমার ঘুম ভাঙলো তখন বুকটা কেমন জানি ভারী ভারী লাগছে। ভূত পেত আবার বুকের মাঝে চেপে বসলো না তো, কেমন জানি ভয় হতে লাগলো। সকাল সকাল কি ঝামেলায় পড়লাম, ভয়ে চোখ খুলতেও পারছি না, যদি কিছু করে ফেলে। আমি আবার ভূত পেতে খুব ভয় পাই। অল্প করে চোখের পাতা মিলিয়ে দেখি, আরে এটা তো মাইশা। লাফ দিয়ে উঠে জোরে একটা চিৎকার দিয়ে বললাম, তুমি এখানে কি করো? আমি লাফ দিয়ে উঠার কারণে মাইশা অনেকটা দূরে গিয়ে পড়লো। আম্মু উঠে প্রশ্ন করলো, কি হয়েছে রে? আর মাইশা মা তুমি নিচে কেন? মাইশা কান্না সুরে বলল, আমি নিচে কেন আপনার ছেলেকে জিজ্ঞেস করেন, মাঝরাতে আমাকে টেনে নিচে নামিয়ে আনছে আর এনে এটা বলেই চুপ হয়ে গেল। ভয়ে ভয়ে বললাম, দেখো মাইশা একদম মিথ্যা কথা বলবে না, আমি তোমাকে নিচে আনছি নাকি তুমি নিজেই আসছো? মিথ্যা কথা বলো কেন? মাইশা বলল, দেখেন দেখেন আন্টি আপনার ছেলে কি মিথ্যা কথা বলছে। এর মাঝে আম্মু আমাকে ধমক দিয়ে বলল, আমি তোর কাছ থেকে এটা আশা করব ভাবতেও পারিনি। আরে ও তো আমাদের বর্তমানে মেহমান, আর তুই এখনো তোদের বিয়েও হয় নাই। আর এর মাঝেই মাইশা উঠে আম্মুর কাছে বসে বলল, সরি আন্টি মিথ্যা বলার জন্য, আসলে রাতে আমার ঘুম আসছিল না, তাই ভাবলাম একটু আমার বরের বুকে শুয়ে দেখি ঘুম আসে কিনা। আর দেখেন নিচে শুতে কখন যে আমি ঘুমিয়ে গেলাম বলতেও পারি না। মনে মনে বললাম, এই মেয়ে তো বিয়ের আগে আমার মান ইজ্জত সবকিছু শেষ করে দিবে। বসা থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে গেলাম। একটু পর রুমে যেতেই হোটেল বয় এসে খাবার দিয়ে গেল। খেয়ে হোটেল থেকে বের হলাম। এর মাঝে তুবা বলল, ভাইয়া এখন তাহলে আমরা কোথায় যাচ্ছি? আমি বললাম, আম্মু আর তুই মাইশাদের সাথে মাইশাদের বাসায় চলে যান, আমি একটু মিতুকে দেখে আসি, ওদের সাথে আমার অনেক হিসাব বাকি আছে। সাথে সাথে আম্মু বলল, আমরাও যাব, চল ওকে তো আমাদেরও দেখার আছে, মাইশা চলো। মাইশা বলল, আন্টি চলেন। সবাই মিলে আমরা সেই আগের পরিচিত জায়গায় এসে দাঁড়ালাম। মাইশা হাত দিয়ে ইশারা করে বলল, এই দেখো আমার বেস্ট ফ্রেন্ড আমাদের জন্য পুলিশ নিয়ে দাঁড়িয়ে আছে। গাড়ি থেকে নেমে মাইশা গিয়ে ওর বেস্ট ফ্রেন্ডের সাথে হাত মিলিয়ে কিছুক্ষণ কথা বলল, আবার আমার দিকে ইশারা করে কি জানি দেখিয়ে দিল। আমার কাছে আসতে আসতে ওর বেস্ট ফ্রেন্ড বলল, তাহলে এটাই তোর হবু বর মিস্টার দীপু? মাইশা একটু লজ্জা পেয়ে বলল, এটাই। মাইশার বেস্ট ফ্রেন্ড আমার কাছে এসে হাত মিলিয়ে বলল, সরাসরি কি আমরা ভিতরে ঢুকে সবকিছু ওকে করে দিব নাকি? আমি বললাম, না আপনারা এখানে থাকেন, আমার একটু ওদের সাথে হিসাব নিকাশ আছে। মাইশা আমার হাত ধরে বলল, তোমার আমি একা একা ভিতরে যেতে দিব না, চলো আমিও যাবো। ওয়ানেক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, যা পিএইচডি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার। এই অ্যাপসে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্রাশ ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, রকেট ব্যাংক, ক্রিপ্টো, পেপল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টায় 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে ওয়ানেক্স সার্চ লিখে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড VODO7 ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত পান। আমি বললাম, আরে না তুমি বরং থাকো, আমি একা একা ওদের সাথে কথা বলবো। মাইশা বলল, আরে ওরা খুব খারাপ, বোঝো না কেন? আম্মু আমার দিকে তাকিয়ে বললাম, নিয়ে যাও ওকে, যদি কোনো সমস্যা হয়। আমি সামনের দিকে হাঁটা দিলাম। কাপা কাপা হাতে কলিং বেল হাত দিতেই মাইশা বলল, ভয় হচ্ছে নাকি তোমার? আমি বললাম, এটাকে ভয় বলে না, অনেকদিন পর চীনা পরিচিত কারোর সাথে দেখা হবে তাই এমন লাগছে। কলিং বেল বাজিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে আসি। প্রায় 2 মিনিট পর রিফাতের আসল বউ এসে দরজা খুলে বলল, কে? আর যখনই দেখলো আমি, তখন আর কিছু রিফাতের বউয়ের মুখে কথা নেই, একদম চুপচাপ দাঁড়িয়ে আছে। হয়তো আমি এখানে আসবো সে এটা আশা করেনি। আমি রিফাতের বউকে প্রশ্ন করলাম, এখানেই কি দাঁড়িয়ে থাকবো নাকি ভিতরে আসতে বলবেন না? রিফাতের বউ একটু তাড়াহুড়ো করে বলল, ও সরি ভিতরে আসেন ভাইয়া। আর মেয়েটাকে তো চিনতে পারলাম না। মাইশার দিকে তাকিয়ে বললাম, ও আমার সিকিউরিটি গার্ড। এটা শুনেই মাইশা কেমন জানি রেগে গেল। মনে মনে বললাম, খুব তো আমার সাথে আসতে চাইলে এখন মজা বোঝো। ভিতরে গিয়ে বসতেই রিফাত রুম থেকে বেরিয়ে এলো। রিফাতকে দেখে প্রশ্ন করলাম, কি মিস্টার রিফাত ভালো আছেন? রিফাত আমাকে দেখে কোনো রিয়াকশন করলো না। আমার কাছে বসে একটু জোরে বলল, মিতু আমাদের জন্য 2টা কফি নিয়ে আসো তো। মিতু নামটা শুনে বুকের ভিতরে কেমন জানি একটা মুসুর দিয়ে উঠলো। কত সময় কাটিয়েছি ওর সাথে, আর শেষমেশ ও আমার সাথে বেমানি করলো।
একটু পর মিতু হাতে করে 2টা কফি নিয়ে ভিতরে ঢুকলো। ওকে দেখে আমি পুরোই বোকা হয়ে গেছি। ওর চেহারা একেবারেই নষ্ট হয়ে গেছে। দেখে বোঝা যাচ্ছে ওর উপর অনেক অত্যাচার করা হয়, কাজের মহিলা করে রাখছে এখানে। আমি জানতাম এমন একটা কিছু হবে, কারণ রিফাতের প্রথম বউকে আমি খুব ভালো করেই চিনি। মিতু আমাকে দেখে কফি ফেলে দৌড় দিয়ে আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে বলল, বেবি তুমি ফিরে আসছো। বিশ্বাস করো, তুমি চলে যাওয়ার পর আমি একটুও ভালো নেই। অনেক বড় ভুল করেছি, আমি সেটা জানি। দেখো, ওরা আমার উপর অনেক অত্যাচার করেছে, এমনকি আমার পেটের সন্তানকেও ওরা মেরে ফেলেছে। ওদের ছাড়বে না তুমি। মাইশার সাথে সাথে মিতুর চুলের মুঠি ধরে বলল, কত বড় সাহস তুই আমার স্বামীকে জড়িয়ে ধরিস। আমি উঠে মাইশাকে জড়িয়ে ধরে বললাম, মাইশা ছেড়ে দাও, বেচারি এমনি অনেক কষ্টে আছে। মাইশা আমার দিকে তাকিয়ে বলল, তুমি বলছো দেখে ছেড়ে দিলাম, নইলে। মিতু কান্না করতে করতে বলল, তুমি বিয়ে করে নিয়েছো। আমি বললাম, তোর কি মনে হয় রে শালিম, যদি পারতাম তোরে গলা টিপে হত্যা করতাম। এখন কেন আমাকে চাস? কেন মন থাকে না যখন পরকিয়া করিস? এখন মজা বোঝ। রিফাত আমার দিকে চোখ লাল করে বলল, তোর সাহস হয় কি করে আমার বউকে এসব কথা বলার? আর এই মেয়ে কে যে আমার বউয়ের উপর হাত তোলে? ওকে আমি মারবো কাটবো সেটা আমার বিষয়, তুই বলার কে? নাকি পুলিশ ডেকে আবার তোরে সাইজ করতে হবে? রিফাতের কথা শুনে মেজাজ আমার গরম হয়ে গেল। সাথে সাথে প্যান্ট থেকে বেল খুলে দিলাম রিফাতের গায়ে বসিয়ে। রিফাত ধরে চিৎকার দিয়ে বলল, ও মা গো। এটা দেখে রিফাতের বউ আমার দিকে তেড়ে এসে বলল, আমাদের বাসায় এসে আমার স্বামীকে মারিস? তোরে তো আজকে খাইছি। মাইশা রিফাতের প্রথম বউয়ের চুলের মুঠি ধরে ইচ্ছা মতো মারতে লাগলো, আর এইদিকে আমি রিফাতকে ইচ্ছা মতো মারতে লাগলাম। মিতু এক কোনায় চুপচাপ দাঁড়িয়ে আছে আর ভয়ে কান্না করছে। রিফাত আর ওর বউয়ের চিৎকার শুনে মাইশার বেস্ট ফ্রেন্ড সহ আমার আম্মু আর তুবা চলে আসলো। মাইশা ধরে চিৎকার করে বলছে, এখানে কেউ আসলে খুব খারাপ হয়ে যাবে, এদের আজকে আমি ছাড়বো না। অনেক মারলাম, তাই রিফাতের শরীর কেটে রক্ত আসছে। মার বন্ধ করে মিতুর দিকে তাকালাম। মিতুর দিকে তাকাতেই তুবা মাইশার বেস্ট ফ্রেন্ডের হাত থেকে লাঠিটা নিয়ে এসে মিতুর গায়ে বসিয়ে দিল। বুঝলাম আজকে সব কয়টা রাগ মিটাচ্ছে। আম্মু আস্তে আস্তে মিতুর দিকে আসছে। মাইশার বেস্ট ফ্রেন্ডকে ইশারা করে বললাম, ওদের থামান, নইলে ওরা কিছু করে ফেলবে। আমি গিয়ে মাইশাকে জড়িয়ে ধরে বললাম, ওই এখন একটু শান্ত হও, আর মারতে হবে না। মাইশাকে ধরে সোফায় বসলাম। ওইদিকে আমার বোন জোরে জোরে বলছে, শালি তোরে ছাড়বো না, আমার ভাইয়ের সাথে বেইমানি করিস? মিতুর মাথা ফেটে রক্ত আসছে। মাইশার বেস্ট ফ্রেন্ড সবাইকে থামিয়ে বলল, মাইশার কারণে আজকে কিছু বললাম না, আর আমি জানি ওরা সবাই দোষী। মাইশা, আমি ওদের হাসপাতালে নিয়ে যাচ্ছি, পরে সুস্থ হয়ে একেবারে জেলে নিয়ে যাব। মাইশা দাঁড়িয়ে বলল, হিসাব তো ওদের সাথে আরো বাকি আছে। আমার কাছ থেকে কাগজগুলো নিয়ে রিফাতকে বুঝিয়ে দিল কোন কাগজগুলো আসল আর কোন কাগজগুলো নকল। রিফাত বেচারা কান্না করতে করতে বলল, এটা হতে পারে না। দরজা দিয়ে একজন উকিল ভিতরে ঢুকতে ঢুকতে বলল, বাইরে তো মানুষ দাঁড়িয়ে আছে কেন? আমি হেসে বললাম, এমনি। আর ডিভোর্স পেপার নিয়ে আসছেন তো? আমি আসার সময় একজন উকিলকে বলে রাখছি সবকিছু যেন রেডি রাখে। আর এতক্ষণ যদি পুলিশ না থাকতো তাহলে হয়তো রিফাত বেঁচে যেত। বাইরে পুলিশ হয়তো কাউকে ভিতরে আসতে দিচ্ছে না।